এমএস আরিফ কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আছো। অনেক দিন পর তোমাদের সাথে কথা বলছি। তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রায় 6টা অধ্যায় হয়ে গেছে, শেষ হয়েছিল। 4টি অধ্যায় বাকি ছিল। 4টি অধ্যায়ের মধ্যে ষষ্ঠ যে অধ্যায়টা সেটা হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। আমরা পর্যায়ক্রমে বাকি অধ্যায়গুলি শেষ করে দিব। এটা নিয়ে আমি আজকে কথা বলবো। তো প্রথম আমি মহাকর্ষ নিয়ে একটু কথা বলি। তোমাদের কোনো মন্তব্য কমেন্ট থাকলে কমেন্ট বক্সে জানাবা, আমি দেখব। আর সময় নষ্ট করবা না, বাসায় স্টাডি করতে থাকো। সময় কিন্তু কম তোমাদের, যেগুলো পড়ানো হয়েছে আগে এগুলো বারবার তোমরা রিভিশন দিতে থাকো। মহাকর্ষ, মহাকর্ষ শব্দটা তোমরা নিউটনীয় বলবিদ্যার মধ্যে পেয়েছিলে। মৌলিক বল যখন আমরা পড়াইছিলাম, তাই ওখানে বলেছিলাম আমরা মৌলিক বল হচ্ছে 4টি। 1 নম্বর মহাকর্ষ বল, তাড়িত চুম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। তাহলে 4টি মৌলিক বলের মধ্যে একটি বল হচ্ছে মহাকর্ষ বল। তোমরা এটাও জানো মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বলতম বল। 4টি মৌলিক বলের মধ্যে সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। এই বলের পাল্লা হচ্ছে অসীম। আরেকটি জিনিস তোমরা জানো যে মহাকর্ষ বল সৃষ্টি হয় গ্রাভিটন নামক কণার বিনিময়ে। তাহলে মহাকর্ষ বল সৃষ্টি হয় কোন কণার বিনিময়ে? গ্রাভিটন নামক কণার বিনিময়ে মহাকর্ষ বল সৃষ্টি হয়। তাহলে মহাকর্ষ বলটা কি? মহাকর্ষ বল হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু হতে পারে বড়, হতে পারে ছোট, হতে পারে কাছে, হতে পারে দূরে। মনে করো আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে ক্যামেরা আছে, আমার সাথে ক্যামেরার যে আকর্ষণ বল সেটাই মহাকর্ষ বল। এই হোয়াইট বোর্ডের সাথে মার্কারের যে আকর্ষণ বল সেটাও মহাকর্ষ বল। আবার পৃথিবী থেকে অন্য একটি গ্রহে, মঙ্গল গ্রহের সাথে পৃথিবীর যে আকর্ষণ সেটাও মহাকর্ষ বল হতে পারে। মঙ্গল গ্রহে একটি বস্তু আছে, বৃহস্পতি তার একটি বস্তু আছে, তাদের মধ্যে যে আকর্ষণ বল সেটাও কি বল? মহাকর্ষ বল। তার মানে মহাবিশ্বের যে কোনো স্থানে, যে কোনো প্রান্তে, যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেই বলটাকে বলবো আমরা মহাকর্ষ বল। সেই বলের মানটা কত হবে সেটা আমরা দেখব। এটার উপর ভিত্তি করে বিজ্ঞানী নিউটন একটা সূত্র দিয়েছিল, যে সূত্রটাকে আমরা বলি নিউটনের মহাকর্ষ সূত্র। তাহলে আমরা আজকে নিউটনের মহাকর্ষ সূত্রটা দেখি কি বলছিল। নিউটনের মহাকর্ষ সূত্র। বিজ্ঞানী নিউটন বলেছিলেন যে মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তু একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের গুণফলের সমানুপাতিক। মনে করলাম একটা বস্তু আছে এখানে, এই বস্তুর ভর m1, এখান থেকে d দূরত্বে এখানে আরেকটি বস্তু আছে, সেই বস্তুটা কত? m2। কয়টা বস্তু নিলাম আমি? 2টা বস্তু। একটা বস্তু হচ্ছে m1 আর একটা বস্তু কত? m2। দুটা দূরত্ব কত দিলাম? d। তাহলে উনি বলেছিলেন যে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজ দিকে করে আকর্ষণ করে। সেই আকর্ষণ বলের মান, f এর মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ m1 m2, f প্রপোর্শনাল m1 m2 দূরত্বের বর্গের ব্যস্তনুপাতিক বাই d স্কয়ার। এই সূত্রটাকে বলা হয় নিউটনের মহাকর্ষ সূত্র। তোমরা এরকম একটা সূত্র পেয়েছিলাম তড়িতের মধ্যে, স্থির তড়িতের মধ্যে, সেটা ছিল কুলম্বের সূত্র। দুটি আধান পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে, এই আকর্ষণ বা বিকর্ষণ বলে মান আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তনুপাতিক।
এই আধান তাদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। তো এটা এরকম, ওখানে আধান বলছিলাম, এখানে ভর বলছি আমরা, পার্থক্য শুধু এতটুকুই। আর কুলম্বের সূত্র ছিল নির্দিষ্ট মাধ্যমে, এখানে নির্দিষ্ট মাধ্যম নেই, যে কোনো মাধ্যম হতে পারে, সমস্ত মাধ্যমেই বলের মান আমরা একই পাবো। দেখলাম কে কে জয়েন করলাম, সিএম রহমান জয়েন করেছো, নজরুল ইসলাম সালাম দিয়েছ তোমরা, ওয়ালাইকুম সালাম। বিশ্বনাথ দাস আমার এক প্রিয় স্টুডেন্ট, হ্যাঁ, বেস্ট অফ লাক জানিয়েছ। মোহাম্মদ ইসমাইল, হ্যাঁ, অনেকে জয়েন করেছো। মনোযোগ দাও, যেটা প্রয়োজন তোমাদের মন্তব্য করা, প্রশ্ন থাকলে করবা, বাকি ক্লাসের দিকে মনোযোগ দাও। এখন আমরা এই সমীকরণটাকে ভেঙে দিব। দেখো সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিই, তাহলে এফ সমান এই একটা ধ্রুবক দিলাম, যে ধ্রুবকটা ধরলাম আমরা কত, জি ইন্টু m1 m2 বাই ডি স্কয়ার। এটি একটি সমানুপাতিক ধ্রুবক, এই ধ্রুবকটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। কি ধ্রুবক বলা হয়? মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে এফ সমান জি ইন্টু m1 m2 বাই ডি স্কয়ার। তাহলে জি এর মানটা কত হবে? জি এর মানটা হবে এফ ডি স্কয়ার বাই m1 m2। এখন আমরা এই মহাকর্ষীয় ধ্রুবকের জি এর সংজ্ঞা দিতে চেষ্টা করব। কিভাবে দিব? দেখো আমি যদি এখানে m1 এর মান 1 কেজি ধরি, 1 কেজি ধরি, m2 এর মান যদি আমরা 1 কেজি ধরি, দূরত্ব যদি আমরা 1 মিটার ধরি, দেখো জি সমান এফ ইন্টু 1 ধরলাম বাই 1 স্কয়ার, নিচে 1 ইন্টু 1, তাহলে জি এর মান কত হয়? জি এর মান হয় এফ। জি এর মান কত? জি এর মান এফ। তাহলে সংজ্ঞাটা কিভাবে দিব? একক ভরের, যদি এসআই একক হয়, ভর একক কেজি। এখন অন্য একক হতে পারে, ভর কেজি না হয়ে গ্রাম হতে পারে, পাউন্ড হতে পারে। তাহলে যখন আমরা যে ডেফিনেশন দিব তখন কিন্তু আমরা একক বলবো, আর যখন আমরা মানটা বসাবো তখন আমরা কি এসআই এককের মানটা বসাবো। তাহলে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? একক ভরের দুইটি বস্তু, এমন একটা বস্তু, m2 একটি বস্তু, একক ভরের দুইটি বস্তু একক দূরত্ব হতে বা একক দূরত্ব থেকে পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকেই বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। অর্থাৎ এফ যে কথা, জি একই কথা। আমি আবার রিপিট করছি, একক ভরের দুটি বস্তু একক দূরত্ব হতে এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেই বলটাকে বলবো আমরা কি? মহাকর্ষীয় ধ্রুবক। এই ধ্রুবকটা হচ্ছে সার্বজনীন ধ্রুবক। কি ধ্রুবক? সার্বজনীন ধ্রুবক। কেন? এই ধ্রুবকের মান কখনো চেঞ্জ হবে না। আমরা কিন্তু কুলম্বের সূত্রের মধ্যে দেখেছিলাম শুরুতেই ছিল নির্দিষ্ট মাধ্যমে, কিন্তু নিউটনের সূত্রের মধ্যে কিন্তু আমরা নির্দিষ্ট মাধ্যম বলি নাই, বলছি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু, একটা পানির ভিতরে আছে, একটা মহাশূন্যে আছে, একটা কোনো বক্সের ভিতরে আছে আর একটা খোলামেলা আছে, কোনো সমস্যা নেই, যে কোনো মাধ্যম হতে পারে। সকল মাধ্যমেই জি এর মানটা কিন্তু নির্দিষ্ট। জি এর মানটা কি? নির্দিষ্ট। এই মানটা, ধ্রুবকের মানটা নির্দিষ্ট। এই মানটা হচ্ছে জি এর মান, তোমরা জানো 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি পার 2। এই মানটা কিন্তু ধ্রুবকটা কিন্তু নির্দিষ্ট। বড় করে লিখি, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এই ধ্রুবকটা পরীক্ষা করছিল, এই মানটা বের করছিল বিজ্ঞানী কেভেন্ডিশ। তোমাদের লাগতে পারে অ্যাডমিশন টেস্টে বা এমসিকিউ থাকতে পারে, মহাকর্ষীয় ধ্রুবকের মান কে বের করছিলেন? বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী কেভেন্ডিশ। তাহলে 6.673 10⁻11, এটা হচ্ছে জি এর কি? ধ্রুবকের মানটা। এই মানটা তোমরা মুখস্থ রাখবা। তাহলে এই কথার অর্থ কি? পরীক্ষা আসতে পারে মহাকর্ষীয় ধ্রুবক জি সমান 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 বলতে কি বুঝো? যদি বলে তখন তোমরা বলবা এই যে এখানে আসো, এম এর কত? 1 কেজি, m2 মান 1 কেজি, বলবা 1 কেজি ভরের দুইটি বস্তু, 1 কেজি ভরের দুইটি বস্তু 1 মিটার দূরত্বে হতে, 1 কেজি ভরের দুইটি বস্তু 1 মিটার দূরত্ব হতে এরা পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে সেই বলটাকে বলবো কত বলে? এত। 1 কেজি ভরের দুইটি বস্তু 1 মিটার দূরত্ব হতে এরা পরস্পরকে 6.673 ইন্টু 10⁻11
নিউটন বলে কি করে আকর্ষণ করে। এটাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে এখানে তিনটা অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। একটা বলে ফেললাম যে মহাকর্ষীয় ধ্রুবক এত বলতে কি বুঝো, পারবো না সবাই? কি বলছি, 1 কেজি ভরের দুইটি বস্তু 1 মিটার দূরত্ব হতে এরা পরস্পরকে 6.673 × 10⁻11 নিউটন বলে আকর্ষণ করে। তোমরা ভুল করে এটা বলো না যে 1 কেজি ভরের দুটি বস্তু 1 মিটার দূরত্ব হতে এরা পরস্পরকে মানটা লিখে পুরোটাই একক লিখে ফেললা না, শুধু নিউটন হবে, নিউটন বলে আকর্ষণ করে। এখানে আরেকটা অনুধাবনের প্রশ্ন হতে পারে যে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা একক নির্ণয় করো। মহাকর্ষীয় ধ্রুবকের কি মাত্রা কত, একক কত? একক আমরা বলে ফেলছি, কিন্তু কিভাবে বের করতে হয় দেখো। আমরা একটু দেখলাম G সমান F_d²/m1m2। তাহলে দেখো বলের মাত্রা কত, বলের মাত্রা জানি আমরা mL T−2। এটা হচ্ছে বলের মাত্রা, আমরা জানি পড়ে আসছি mL T−2 ইনটু দূরত্বের মাত্রা হচ্ছে L, যেহেতু স্কয়ার আছে L²। নিচে হচ্ছে ভর, ভরের মাত্রা হচ্ছে m, দুইটা ভর তো m × m। তাহলে বলের মাত্রা হচ্ছে mL T−2, d এর মাত্রা হচ্ছে L/m × m। তাহলে এক টাইম ক্যান্সেল, এখানে L আর এখানে কত L², তাহলে L3। m যদি উপরে উঠাই m−1 T−2। এটাই হচ্ছে তোমার মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, L3 m−1 T−2। তোমরা জানো মাত্রাকে আমরা তার ব্র্যাকেটের সাহায্যে কি করি প্রকাশ করি। তাহলে জি এর মাত্রা হচ্ছে L3 m−1 T−2, এটা আসতে পারে। আর যদি একক বলে জানি আমরা, বলে একক কি নিউটন, দূরত্বের একক কি মিটার², ভরে একক কেজি ইনটু কত কেজি, তাহলে আমরা বলতে পারি নিউটন মিটার² কেজি/2। তাহলে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা হচ্ছে L3 m−1 T−2 আর একক হচ্ছে নিউটন মিটার² কেজি/2। এটা হলো 2 নম্বর। আরেকটা প্রশ্ন এখানে হতে পারে যে মহাকর্ষীয় ধ্রুবককে সার্বজনীন বা বিশ্বজনীন ধ্রুবক বলা হয় কেন? এটার উত্তর সিম্পল, যে মহাকর্ষীয় ধ্রুবক মেইন কথা হচ্ছে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না, সকল ক্ষেত্রে জি এর মান একই। হ্যাঁ, এটা পৃথিবীর আকার আকৃতি বলো বা বস্তুর আকার আকৃতি বলো, প্রকৃতি বলো, প্রকৃতি বলতে আমরা এখানে দিকদর্শিতা, প্রবণতা ইত্যাদি বোঝানো হয়, এগুলোর উপর নির্ভর করে না। এই জন্যই মহাকর্ষীয় ধ্রুবককে আমরা কি বলতে পারি, সার্বজনীন বা বিশ্বজনীন ধ্রুবক বলতে পারি। এটা হলো মহাকর্ষ, নিউটনের মহাকর্ষ সূত্র বা মহাকর্ষ বিষয়ে আলোচনা। দেখো অধ্যায়ের মধ্যে আরেকটা শব্দ আছে অভিকর্ষ। অভিকর্ষ জিনিসটা কি? অভিকর্ষ, অভিকর্ষ সহজ। মহাকর্ষ বলেছিলাম মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু। এখন এই যে কোনো দুটি বস্তু যে বললাম, এই দুইটি বস্তুর মধ্যে একটি বস্তু যদি পৃথিবী হয়, দুটি বস্তু একটা কি পৃথিবী, মনে করো আমার সাথে এই ক্যামেরার যে আকর্ষণ বল, এটা কিন্তু মহাকর্ষ বল, কিন্তু আমার সাথে যে পৃথিবীর আকর্ষণ সেটা হবে কি অভিকর্ষ। অর্থাৎ দুইটি বস্তুর মধ্যে একটি বস্তু যদি পৃথিবী হয়, পৃথিবীর সাথে চাঁদের যে আকর্ষণ, পৃথিবীর সাথে সূর্যের যে আকর্ষণ, পৃথিবীর সাথে একটা বস্তু এই বিল্ডিং এর যে আকর্ষণ, এইগুলোকে বলবো আমরা কি অভিকর্ষ বল। অর্থাৎ অভিকর্ষ বল হবে দুইটি বস্তুর মধ্যে একটি বস্তু কমন হবে কি পৃথিবী, আর মহাকর্ষ হচ্ছে কি যে কোনো দুটি বস্তু। এই জন্য আমরা বলতে পারি সকল অভিকর্ষ বলই মহাকর্ষ বল, কারণ পৃথিবীতে একটা বস্তু। তাহলে সকল অভিকর্ষ বলে কি বল মহাকর্ষ বল, কিন্তু সকল মহাকর্ষ বল কি নয় অভিকর্ষ বল নয়। কেন? অভিকর্ষ বল হতে হলে দুইটি বস্তুর মধ্যে একটি বস্তু কি হতে হবে পৃথিবী হতে হবে। তাহলে অভিকর্ষ বল হচ্ছে পৃথিবীর সাথে অন্য যে কোনো একটি বস্তুর আকর্ষণ বলকে বলা হয় অভিকর্ষণ বল। আরেকটা বল আছে অভিকর্ষ বলের সঙ্গে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, অভিকর্ষ বল যদি এফ হয়, এফ সমান আমরা লিখতে পারি এম জি। একটু আগে বলছিলাম অভিকর্ষ বল যদি আমরা এফ ধরি, আমি সমীকরণটা লিখি, মহাকর্ষ বলে ছিল এফ সমান জি m1 m2 বাই কত ডি স্কয়ার। এখন দুইটা বস্তুর মধ্যে একটা বস্তু পৃথিবী হয়, তাহলে আগে এটাকে আমরা লিখতে পারি একটা বস্তু পৃথিবী, পৃথিবীর ভরটা সর্বদাই ক্যাপিটাল এম এর সাহায্যে প্রকাশ করবা।
কার সাহায্যে? ক্যাপিটাল এম। আর অন্য বস্তুটা কত ধরলাম? স্মল এম বাই কত? ডি স্কোয়ার। তাহলে এই বলটা কি বল হবে? অভিকর্ষ বল। অভিকর্ষ বল হবে জি এম এম। এই এমটা হচ্ছে পৃথিবীর ভর, আর এই এমটা হচ্ছে বাকি যে বস্তুটা আমি ধরে নিলাম তার ভর, আর ডি হচ্ছে দূরত্ব। আর এটাও কিন্তু অভিকর্ষ বল, এফ সমান এম জি। এই যেটাকে বলি আমরা অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের সাথে বস্তুর ভর গুণ করলে বলটা হয় অভিকর্ষ বল। অভিকর্ষ ত্বরণের সাথে অর্থাৎ যে এর সাথে বস্তুর ভর গুণ করলে কি হয়? অভিকর্ষ বল। তাহলে স্যার অভিকর্ষ ত্বরণ কাকে বলে? তোমরা 19-এ পড়ে আসছে এগুলো, যে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ বল বলে। লিখে দিতে হবে অভিকর্ষ বলের প্রভাবে, বইয়ে আছে আমি লিখলাম না, অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণের সাথে বস্তুর ভর গুণ করলে কি পাবো? অভিকর্ষ বল। তাহলে এটাও এফ অভিকর্ষ বল, এটাও বল। যদি সমান ধরি তাহলে এম জি সমান কত? জি এম এম বাই কত? ডি স্কোয়ার। এই পাশে এম আছে, এই পাশে এম আছে, এম এম ক্যান্সেল করে দিলাম। তাহলে কত পাইলাম? জি সমান জি এম বাই ডি স্কোয়ার। তাহলে অভিকর্ষ ত্বরণ, এই যেটা কি অভিকর্ষ ত্বরণ হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের সাথে পৃথিবীর ভর গুণ করলাম জি এম বাই কত? ডি স্কোয়ার। এটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণের সমীকরণ। সবাই তো বুঝতে পারছো নাকি? এর কোনো প্রশ্ন আছে? দেখি কারো কোনো মন্তব্য আছে কিনা। যেটা প্রয়োজন সেটাই আমাকে প্রশ্ন করবা, আর এগুলো খাতায় নোট করো। কোনো সমস্যা হলে পরে আমাকে আবার জিজ্ঞাসা করতে পারো। স্যার এটা কাদের জন্য? মোহাম্মদ ইসমাইল, এটা সেকেন্ড ইয়ারের জন্য লেখা আছে, শ্রেণী দ্বাদশ। ওয়ালাইকুম সালাম, অনেকে সালাম দিচ্ছ। ঠিক আছে, আমি সামনে আগাই। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। দেখো তো এই সমীকরণের ডান পাশে বস্তুর ভর আছে না নাই? বস্তুর ভর নেই, কারণ এটা হচ্ছে পৃথিবীর ভর। যেহেতু লিখবা কি, যদি বলে যে অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়, তখন আমরা একবার লিখবো এফ সমান এম জি, আবার এফ সমান জি এম এম বাই কত? ডি স্কোয়ার। যদি সমান ধরি জি এর মান কত? জি এম বাই ডি স্কোয়ার। বলবো উক্ত সমীকরণের ডান পাশে বস্তুর ভর অনুপস্থিত। আছে বস্তুর ভর? নাই। যেহেতু বস্তুর ভর নেই, এই জন্য অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। সকল বস্তুরই অভিকর্ষ ত্বরণের মান নাকি নির্দিষ্ট, আমরা জানি মানটা, এটা নিয়ে পরে আমরা আরো কথা বলবো। 9.8 মিটার পার সেকেন্ড টু অভিকর্ষ ত্বরণের মানটা। এটা জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড টু। এই মানটা সকল বস্তুর জন্য, বস্তু ছোট হলেও যা, বড় হইলেও তা। অর্থাৎ অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। এই জন্য আমরা বলতে পারি অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। স্থান নিরপেক্ষ নয় বলতে দূরত্বের উপর নির্ভরশীল। কার উপর নির্ভরশীল? দূরত্ব। দূরত্ব বেশি হলে জি এর মান কমবে, আর দূরত্ব কমলে জি এর মান কি? বাড়বে। এখন এই সমীকরণটাকে যদি আমি পৃথিবীর ব্যাসের সাথে তুলনা করি, জি সমান জি এম বাই এই দূরত্ব যদি পৃথিবীর ব্যাসার্ধ হয় তাহলে কত? আর স্কয়ার। জি এর মান আমরা কিভাবে পেয়েছি? তাহলে দেখো জি এর মান কিন্তু আমরা জানি কত? 6.673 ইন্টু 10⁻11 ইন্টু এম। পৃথিবীর ভরটাও সবাই মুখস্থ রাখবা। পৃথিবীর ভর হচ্ছে 6 ইন্টু 10⁻24। এটা হচ্ছে পৃথিবীর ভর। 6 ইন্টু 10⁻24, একটু কম বেশি হতে পারে, বাই পৃথিবীর ব্যাসার্ধ জানি আমরা কত? 6.4 ইন্টু 10⁻6 হোল স্কয়ার। যে মানটা বসায় তার কথা আসে 9.8 মিটার পার সেকেন্ড টু। এটা একটু কম বেশি হতে পারে। এখন জি এর মান কম বেশি কেন হয়, এটাই আজকে আমাদের আলোচ্য বিষয়, যে জি এর মান কয়টা কারণে পরিবর্তন হয় এবং সেই কারণগুলো কি কি। এখন দেখো এখানে জি তো সার্বজনীন ধ্রুবক, পরিবর্তন হবে না। এম পৃথিবীর ভর, পরিবর্তন হবে না। আর পৃথিবীর ব্যাসার্ধ
স্যার পৃথিবীর সাথে কি পরিবর্তন হবে? হ্যাঁ হবে। কেন হবে? আমরা সবাই জানি পৃথিবী কি সম্পূর্ণ গোলাকার নয়। পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়। যদি আমরা পৃথিবীটা এরকম মনে করি তাহলে দেখো যে ভাগ করে দিয়ে আমি এটা মনে করলাম এইদিকে পৃথিবীর ব্যাসার্ধ, এটাও পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে এইদিকে আর এর মানটা একটু বেশি, এদিকে আর এর মানটা একটু কম। এই অঞ্চলটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল, এটা হচ্ছে মেরু অঞ্চল। তোমরা জানো মেরু অঞ্চলে একটু চ্যাপ্টা, মেরু অঞ্চলে আর এর মানটা কম, বিষুবীয় অঞ্চলে আর এর মানটা বেশি। এই জন্য মেরু অঞ্চলে জি এর যেহেতু আর এর মানটা কম, আমরা আগে দেখছি আর এর মান কম হলে জি এর মানটা কি বেশি হয়। এই জন্য মেরু অঞ্চলে জি এর মানটা বেশি, আর বিষুবীয় অঞ্চলে জি এর মানটা কি হবে? কম হবে। তাহলে যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, এই কারণে আর এর মানের কম বেশির কারণেই জি এর মানটা কি হয়ে যায়? কম বেশি হয়ে যায়। তাহলে স্ট্যান্ডার্ড মান কোনটা হবে? যেহেতু কম বেশি হয়, এই জন্য জি এর একটা আদর্শ মান আছে। সেই আদর্শ মানটা কোথায়? সেই আদর্শ মানটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠে। কোথায়? সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে। সমুদ্র পৃষ্ঠে 45 অক্ষাংশে। সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানটাকে আদর্শ মান ধরা হয়। সেই আদর্শ মানটা কিন্তু নির্দিষ্ট। জি এর মান 9.80665 মিটার পার সেকেন্ড 2। তাহলে যেহেতু এক এক জায়গায় জি এর মান এক এক রকম, এই কারণে জি এর আদর্শ মানটা ধরা হয় কোথায়? সমুদ্র পৃষ্ঠে বা সমুদ্র সমতলে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানটাকে আমরা আদর্শ মান ধরি। এখন দেখো জি এর মান কয়টা কারণে পরিবর্তন হয়, আমি কারণগুলো আগে বলি। 1 নম্বর কারণ হচ্ছে পৃথিবীর আকৃতির জন্য। পৃথিবীর কার জন্য? কিসের জন্য? আকৃতির জন্য। 1 নম্বর কারণ পৃথিবীর আকৃতির জন্য জি এর মান পরিবর্তন হয়। 2 নম্বর কারণ উচ্চতার কারণে, মানে ভূপৃষ্ঠ যদি যত উপরের দিকে যায় জি এর মান কমে, অভ্যন্তরে গেলে জি এর মান কি কমে। তাহলে 2 নম্বর কারণ হচ্ছে উচ্চতার কারণে। উচ্চতার কারণে। এখানে মূলত 2টা স্টেপ। একটা হচ্ছে ভূপৃষ্ঠতে উপরের দিকে গেলে জি এর মান কি হারে কমবে, আর একটা হচ্ছে ভূপৃষ্ঠ হতে অভ্যন্তরে, পৃথিবীর অভ্যন্তরে দিকে গেলে জি এর মানটা কি হারে কমবে। এখানে মূলত পয়েন্ট 2টা, আমি একটাই ধরলাম। একটা হচ্ছে উচ্চতার কারণে, আরেকটা কারণ হচ্ছে আহ্নিক গতির জন্য। আহ্নিক গতির কারণে। মূলত এই 3টি কারণে জি এর মান কি হয়? পরিবর্তন হয়। তাহলে আমরা আকৃতির কারণ তো বললাম মোটামুটি, যে যেহেতু পৃথিবী সম্পূর্ণ কি নয়? গোলাকার নয়। মেরু অঞ্চল একটু চ্যাপ্টা, একটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, একটা মেরু অঞ্চল, এটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। ক্রান্তীয় অঞ্চল, এই জন্য বিষুবীয় অঞ্চল থেকে ক্রান্তীয় অঞ্চলের দিকে গেলে জি এর মান আস্তে আস্তে বাড়ে এবং সর্বোচ্চ হয় কোথায়? মেরু অঞ্চলে। তোমরা একটা কাজ করবা, বইয়ের মধ্যে মেরু অঞ্চলে জি এর মানটা কত, বিষুবীয় অঞ্চলে জি এর মানটা কত, ক্রান্তীয় অঞ্চলে জি এর মানটা কত দেওয়া আছে, তোমরা এগুলো মুখস্থ রাখবা। 3টা মান, মেরু অঞ্চলে জি এর মান কত, বিষুবীয় অঞ্চলে জি এর মান কত, ক্রান্তীয় অঞ্চলে জি এর মান কত, এই 3টা মান। আর একটা মান একটু আগে বলছিলাম আদর্শ মান, জি এর আদর্শ মানটা 9.80665। এই 4টা মান জি এর তোমরা মুখস্থ রাখো, তাহলে তোমাদের কাজ করতে সুবিধা হবে, এমসিকিউ আনসার করতে পারবা। তাহলে আকৃতি অলরেডি বলে ফেললাম আমরা, যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়। 2 নম্বর হচ্ছে উচ্চতার কারণে, এটা নিয়ে আমরা আসলে কথা বলবো। উচ্চতার কারণে মনে করলাম এটা পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ। তাহলে পৃথিবীর পৃষ্ঠ হতে এস উচ্চতায় এখানে একটা বস্তু আছে। কত উচ্চতায়? এস উচ্চতায়। এটা পৃথিবীর কেন্দ্র। এস উচ্চতায় একটা বস্তু আছে, তার জি এর মানটা কত হবে? তাহলে যদি ভূপৃষ্ঠ হয়, একটা কথা মনে রাখবা, ভূপৃষ্ঠে জি এর মান কিন্তু সবচেয়ে বেশি। হ্যাঁ, তাহলে স্যার আপনি বললেন মেরু অঞ্চল, বিষুবীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল, 3টাই কিন্তু ভূপৃষ্ঠেই, শুধু অংশটা ভিন্ন হবে। তাহলে ভূপৃষ্ঠে জি এর মান বেশি, তাহলে জি সমান জানি আমরা কত? জি এম বাই আর স্কয়ার। এটা হচ্ছে ভূপৃষ্ঠ জি এর মান। এখন যদি আমি বস্তুটাকে এস উচ্চতায় নিয়ে যাই, তখন তার দূরত্বটা হবে আর প্লাস এইচ। তাহলে এস উচ্চতা দিয়ে যায়, জি এর মান ধরলাম জি এস, এর মান হবে জি এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার।
তোমাকে বলতে পারে অঙ্কের মধ্যে যে একটি বস্তুকে ভূপৃষ্ঠ হতে 500 মিটার উপরে নিয়ে গেলাম, কত মিটার? 500 মিটার। তাহলে তার জি এর মানটা কত? তাহলে এই মান জানি, ক্যাপিটাল জি জানি, এম এর মান জানি, আর এর মান জানি, এইচ এর মান 500 বসাও, তাহলে জি এস এর মান পেয়ে যাব। এখন আমরা কম্পেয়ার করব। এটা মনে করলাম একটা সমীকরণ, এটা মনে করলাম আরেকটা সমীকরণ, যদি ভাগ করে দিই আমরা 2/1, দ্যাট ইমপ্লাইজ জি এইচ বাই জি সমান জি এস এর মান কত? জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার বাই জি, উপরে উঠবে আর স্কোয়ার, নিচে কত হবে? জি এম। তাহলে জি এম ক্যান্সেল, জি এম ক্যান্সেল, তোর উপর হলো কত? আর স্কোয়ার বাই কত? আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে জি এস এর মানটা কত? জি এস এর মানটা হবে, জি পাশে গুণ আকারে হয়ে যাবে, তাহলে এটাকে আমি লিখতে পারি আর বাই আর প্লাস এইচ, পুরোটাকে স্কোয়ার দিলাম, ইন্টু কত? জি। এটা হচ্ছে এইচ উচ্চতায় জি এর মান, কোন উচ্চতায়? এইচ উচ্চতায়, আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। তাহলে আমরা অঙ্ক করার সময় এই সমীকরণ দিয়ে অঙ্ক করব অথবা এই সমীকরণ দিয়ে অঙ্ক করব। তাহলে জি এস এর যে কোনো একটা সমীকরণ দিয়ে অঙ্ক করব। একটা হচ্ছে জি এস এর মান কত? জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, এটা দিয়েও করতে পারি। আর একটা হচ্ছে জি এইচ সমান হচ্ছে আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু কত? জি। তোমার যেটা সহজ মনে হয় সেটা করবা। এটাতে অঙ্ক করলে তোমার ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে, কারণ এখানে জি এর পাওয়ার, এম এর পাওয়ার বড় পাওয়ার আছে, এখানে পাওয়ার ছোট হয়, এটা করলে সহজ হয়। তাহলে দেখো, যেহেতু এখানে আর এর সাথে এ যোগ হলো, একটা দূরত্ব যোগ হয়ে গেল, হরটা বড় হয়ে গেল, ডান পাশে নিচের মানটা বড় হয়ে গেল, এই জন্য এর মানটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। এখন আমরা এই সমীকরণটাকে আবার বিশ্লেষণ করতে পারি। কি করতে পারি? বিশ্লেষণ করতে পারি। কিভাবে বিশ্লেষণ করতে পারি? কত লিখলাম আমরা? জি এইচ সমান আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। যেহেতু তোমরা সেকেন্ড ইয়ার দ্বিপদী উপপাদ্য পড়ছো কিনা আমি জানি না, এটাকে আমি লিখতে পারি আর বাই আর প্লাস এইচ, এটাকে লিখতে পারি আমি আর প্লাস এইচ উপরে লিখলাম আর আরটা নিচে লিখলাম। তাহলে পাওয়ারটা ছিল স্কোয়ার মানে 2, এখন পাওয়ারটা হয়ে যাবে -2। এখানে 2 ছিল ধনাত্মক 2 প্লাস 2, এখানে কত হলো? -2। তার মানে কি আমি আরটাকে নিচে নিয়ে গেলাম, আর প্লাস এইচ কোথায় নিয়ে গেলাম? উপরে নিয়ে গেলাম, ইন্টু কত? জি। তাহলে এটা আমরা আংশিক অংশ প্রকাশ করি, আর বাই আর কত? 1 প্লাস এইচ বাই কত? আর হোল টু দি পাওয়ার -2 ইন্টু কত? জি। তাহলে এই সমীকরণটাকে যদি দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিশ্লেষণ করি, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 - 2h বাই কত? আর। কি উপপাদ্য অনুসারে? দ্বিপদী উপপাদ্য, তোমাদের হায়ার ম্যাথে আছে 1 - 2h বাই আর ইন্টু কত? জি। এটাও জি এস এর সমীকরণ, মানে এস উচ্চতায় জি এর সমীকরণ। জি এস সমান 1 - 2h বাই আর ইন্টু জি। তবে এটা দিয়ে আমরা অঙ্ক করব না, গাণিতিক সমাধান করব না, করলে মানটা একটু কম বেশি হতে পারে। ম্যাথ করার সময় আমরা এই দুটা দিয়ে করব, হয় উপরেটা দিয়ে না হয় নিচেটা দিয়ে। তাহলে স্যার এটা কেন? এটা আমরা কম্পেয়ার করব যে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় যে এর মান 0 হতে পারে বা 0 হবে। আরেকবার আমরা মান বের করব, এটা তো আমরা উপরের জন্য বের করছি, আরেকবার বের করব নিচের জন্য। তখন দেখব যে এর মানটা উপরে দ্রুত কমে না নিচে দ্রুত কমে, এটা আমরা খেয়াল করব। তাহলে আমরা উপরে যদি লিখতে পারি, সমীকরণটা কত পেলাম? জি এস এর মান 1 - 2h বাই আর ইন্টু জি। এটা হলো উচ্চতার কারণে জি এর সমীকরণ। তাহলে তিনটা সমীকরণ পাইলাম। একটা হচ্ছে জি এস সমান জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, আর একটা পাইলাম জি এস সমান আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। আর এখানে আরেকটা সমীকরণ পাইলাম, জি এস এর মান 1 - 2h বাই আর ইন্টু জি। এখন যদি আমরা একটা বস্তুকে অভ্যন্তরে নিয়ে যাই, পৃথিবীর অভ্যন্তরে নিয়ে যাই, তাহলে কি ঘটনা ঘটবে এটা এখন আমরা দেখব। এটা একটু কঠিন, এরপর আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। মনে করলাম এটা পৃথিবী, এখানে একটা বস্তু আছে পৃষ্ঠে,
পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে আমার যদি এখানে বস্তুটা হয়, তাহলে তাকিয়ে দেখো, সমীকরণটা ছিল আমাদের জি সমান জি এম বাই আর স্কয়ার। তাহলে এই যে বস্তুর ভরটা আছে, এই ভরটা কিন্তু পুরা পৃথিবীর ভরের সাথে সম্পর্ক, পুরা পৃথিবীর ভরের সাথে সম্পর্ক। এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এখন যদি আমি বস্তুটাকে এইচ গভীরতায় নিয়ে আসি, এইচ গভীরতায় নিচে নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম বস্তুটাকে, এই বস্তুটাকে, বা এখানে বস্তুটা আছে এখানে নিয়ে আসলাম, এইচ গভীরতায় নিচে নিয়ে আসি, তখন কিন্তু তোমার পৃথিবীর যে ভরটা পুরোটা হবে না। কেন? আমি যদি এটাকে কেন্দ্র করে আমি একটা বৃত্তচাপ অঙ্কন করি, তাহলে এই মানটা হবে মূলত আর মাইনাস এইচ, দূরত্বটা কমে যাবে। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আর, আমি এইচ গভীরতায় নিচে নিয়ে আসলাম, তাহলে কেন্দ্র থেকে এই বস্তুর দূরত্ব কত? আর মাইনাস এইচ। তাহলে আমি যদি এইচ গভীরতায় নিচে নিয়ে আসলাম, মনে করলাম জি প্রাইম, তখন এই সমীকরণটা হয়ে যাবে জি এম বাই আর এর পরিবর্তে হবে আর মাইনাস এইচ হোল স্কোয়ার। দূরত্বটা কমে গেল। কি কমে গেল? দূরত্ব কমে গেল। আর একটা জিনিস খেয়াল করো, দূরত্ব কমে যাওয়ার পাশাপাশি প্রথম যখন আমার জি এম বাই আর স্কোয়ার ছিল, তখন কিন্তু পুরা পৃথিবীর ভর ছিল। এখন বস্তু কিন্তু ভিতরে নিয়ে আসছি, তাহলে এই আকর্ষণটা পুরা পৃথিবীর ভর হবে না, ভরটাও কমে যাবে। তাহলে জি প্রাইমের মান হবে জি এম প্রাইম বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার। ভরটা কমে যায়। কেন? এখন ভর কতটুকু হবে? এই জন্য একটা গোলক চিন্তা করি, এই ভরটা হবে পৃথিবীর ভর, বাকিটা হবে না এই বস্তুর জন্য। তাহলে এখন আমরা কিভাবে করবো? এই সমীকরণে আমি লিখতে পারি জি সমান ক্যাপিটাল জি এম, এম হচ্ছে পৃথিবীর ভর। আমরা একটা সূত্র জানি, রো সমান এম বাই ভি, ঘনত্বের সংজ্ঞা। রো সমান কত? এম বাই ভি। কোন বস্তুর একক আয়তনে ভরকে তার উপাদানের কি বলা হয়? ঘনত্ব বলা হয়। তাহলে রো সমান যদি এম বাই ভি হয়, তাহলে এম এর মানটা কত? এম এর মান হয় রো ভি। এম এর মান কত? রো ভি। এখন পৃথিবীটাকে একটা গোলকের মতো, পৃথিবীকে একটা গোলকের মতো, গোলকের আয়তন আমরা জানি 4/3 পাই আর কিউব। গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব। তাহলে জি এম এর মান হচ্ছে রো ভি বাই কত? আর স্কয়ার। তাহলে জি ইন্টু রো তোমার আছে, ভি এর মান হবে 4/3 পাই আর কিউব বাই আর স্কয়ার। তাহলে দেখো, উপরে আর কিউব, নিচে আর স্কয়ার, কেটে দিলে উপরে একটা আর থেকে যাবে। তাহলে এই লাইনটাকে আমরা লিখতে পারি 4/3 জি পাই রো পাই আর। এটা হচ্ছে জি এর সমীকরণ, 4/3 জি রো পাই আর। এটা কিন্তু আমরা এটার সাথে কম্পেয়ার করি, তাহলে জি প্রাইমের সমীকরণটা এরকমই পাবো, তোমরা বাসায় করে নিবা। জি প্রাইমের মানটা পাবো আমরা, যেহেতু সময় কমে গেছে। এটা হবে 4/3 জি রো পাই, আর এর জায়গায় হবে আর মাইনাস এইচ। এখানে ছিল আর, এখানে আছে আর মাইনাস এইচ, তাহলে আর এর জায়গায় কত হবে? আর মাইনাস এইচ। এখন যদি আমরা সমীকরণ ভাগ করে দেই, তাহলে জি প্রাইম বাই জি, জি প্রাইম কত পাইলাম বলো? 4/3 জি রো পাই আর মাইনাস এইচ বাই জি এর মান কত? 4/3 জি রো পাই আর। দেখো 4/3 ক্যান্সেল, জি জি ক্যান্সেল, রো রো ক্যান্সেল, পাই পাই ক্যান্সেল, রইল কত? আর মাইনাস এইচ বাই আর। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস এইচ বাই আর। এটা কার মান পাইলাম? জি প্রাইম বাই জি। সুতরাং জি প্রাইমের মানটা হচ্ছে 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে কোন স্থানে অভিকর্ষ স্তরের সমীকরণ হবে 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। আর যখন আমরা উচ্চতর কোন স্থানে বের করছিলাম, তখন তার সমীকরণটা ছিল কত বলতো? একটু আগে দেখাইছিলাম, জি এইচ এর মান ছিল 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি। দেখো উপরে হইলেন 2h বাই জি, আর অভ্যন্তর হলে কত?
এইচ বাই জি। তার মানে ভূপৃষ্ঠ হতে উপরে জি এর মান, যদি মানটা বড়, জি এর মান দ্রুত কমবে, আর নিচে কি কম কমবে। এখন আমরা একটা প্রশ্ন জানি যে পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য হয় কেন? এইচ এর মান তুমি আর বসিয়ে দাও, তাহলে আর বাই আর কাটলে কত? 1। তাহলে 1 মাইনাস 1 কত? 0। জি এর মান কত? শূন্য হবে। এই কারণেই পৃথিবীর কেন্দ্রে জি এর মান